আধা ঘন্টার মধ্যে সুগা, জেনি, আয়ু আর জেহব এসে উপস্থিত হলো। ড্রয়িং রুম সাজানোর দায়িত্ব ছিল আয়ু, জেনি আর জেহবের উপর। সাথে তাদের কাজের মহিলাও ছিল। ওরা ওদের কাজে লেগে পড়লো ঝটপট। ক্লাস টাইম হওয়ার পূর্বে যতটা করা যায়। এদিকে জাংকুক সুগাকে নিয়ে নিজের ঘরে দরজা বন্ধ করে চিৎকার চেঁচামেচি করা শুরু করে দিল। রাগে ফুসফুস করতে করতে খুলে বলল সমস্ত ঘটনা। এরপর তের উপর প্রচন্ড খেপা শুরু করলো। সবই তের কারসাজি, ও ইচ্ছে করে এটা করেছে। বলতে বলতে নিজের চুল নিজে খামচে ধরলো। সুগা বেয়াক্কালের মতো তাকিয়ে রইল। বুঝলাম না, এখানে তের দোষটা কোথায়? জাংকুক বিশ্রী গালি দিয়ে উঠলো। সুগা বাদ রইল না। তের এসে ধাক্কা মেরে বিছানায় ফেললো ওকে। এরপর ওর পেটের উপর বসে গলা চেপে ধরলো। শালা মেয়ে করে বউকে স্বীকৃতি দিবা না, সেও তোমার পাঁচটি পড়ে থাকবে এটা আশা করো? দুই বন্ধুর বদ্ধঘরের কীর্তিকলাপ কেউ দেখলো না। ওরা এক অপরের সঙ্গে তর্ক বিতর্ক করতে থাকলো। সুগার বাসায় যা হয়েছে বেশ হয়েছে, এটাই জাংকুকের প্রাপ্য ছিল। জাংকুকের ভাষাতে কেন এইসবে আগ্রহ প্রকাশ করবে? তারা এখনো স্বামী স্ত্রী। কোন সাহসে ওই মহিলাটাকে নিজের সম্পর্কে সবকিছু বলে দিয়েছে? কি প্রয়োজন ছিল ওনার সাথে মিষ্টি স্বরে আলাপ করার? তার বেলায় তো ঠিকই নিম পাতার রসের মতো তেতো স্বর বেরোয়। প্রচন্ড ডেসপারেট হয়ে পড়লো জাংকুক। ভাবগতিক স্বাভাবিক না। টের পেয়ে সুগা প্রশ্ন করলো, তুই তেকে ভালোবাসিস? জাংকুক তাড়া করে বিছানায় নেমে পড়লো। জিন্দিগিতেও না। সুগার মেজাজ খারাপ হলো। এই ছেলে ভাঙবে তবু মচকাবে না। তাই সে ঠান্ডা মাথায় বলল, দেখ জাংকুক, ইগোটিগো দূরে রেখে ভালোই ভালো সবটা বল। জাংকুক শান্ত হলো। ধীরে সুস্থে গিয়ে সুগার পাশে বসলো। তুই তেকে কিছু বলবি না? ওকে বলবো না। সেই রাতের পর আমি ফিল করেছি ওর প্রতি আমার তীব্র ফিলিংস আছে। আর আজ সেই ফিলিংস একদম পরিষ্কার। তবুও বলবি না তুই ওকে প্রচন্ড রকমের ভালোবেসে ফেলেছিস? না, বলবো না। আমি কোনো তেকে ভালোবাসি না। মিটি মিটি হাসলো সুগা। তার বন্ধুর অতিরিক্ত ইগো, তার উপর আবার মায়ের নেওটা। সবটা বুঝে ভরসার স্পর্শ রাখলো জাংকুকের কাঁধে। কাম ডাউন ম্যান। তেকে ভালোবাসা লজ্জার বা অস্বস্তির কিছু না। ওর মতো কঠিন আত্মমর্যাদা সম্পন্ন মেয়েকে ভালোবাসা গর্বের। দরজায় চিপায় পড়েছি রে দোস্ত। আমি আছি, চাপ নিস না, বের করে ফেলবো। চমকে তাকালো জাংকুক। সব ঠিক হয়ে যাবে, ধৈর্য রাখ। সবচেয়ে বড় কথা, নিজের মনকে স্থির কর। কোনটা সঠিক কোনটা ভুল সূক্ষ্ম মনে বোঝার চেষ্টা কর। সলিউশন পাবি। না পেলে আমরা তো আছি। শেষ কথাটা বলে চোখ টিপ দিল সুগা। মাথার উপর থেকে অনেক বড় একটি বোঝা নেমে গেল জাংকুকের। প্রলম্বিত নিঃশ্বাস ছাড়লো। পার্টিতে তেকে রাখার ব্যবস্থা করিস। আয়ুর উপরে ছেড়ে দিয়েছি, ও জিমিনকে বোঝাবে। জিমিন যেছে ইনভাইট করলে তে প্রেজেন্ট থাকবে। জিমিন না বলে রিয়েশোর করতে পারছি না। জমকালো আয়োজনে ড্রয়িং রুম সজ্জিত করা হয়েছে। তে জানতো আজ জিমিনের জন্মদিন। কাজের মহিলার কাছে শুনলো সন্ধ্যায় পার্টির আয়োজন করা হয়েছে। আয়ু আপুও মেসেজ করেছিল তাকে উপস্থিত থাকতে হবে। মেসেজটা দেখে তে বাঁকা হেসেছে। তার আত্মসম্মানকে এতটা ঠুনকো ভাবে কেন এরা? জিমিন তাকে দু চোখে দেখতে পারে না। সে না হয় ছোট মেয়ে, কিন্তু জাংকুক তো এতটাও ছোট নয়। জাংকুকও তাকে বলেনি জন্মদিনের আয়োজনে তাকে উপস্থিত থাকতে হবে। তাহলে সে কেন থাকবে? আয়ু আপুর কথাই অসম্ভব। আয়ু আপু জাংকুকের বান্ধবী। তার দেয়া দাওয়াতে তার ননদের জন্মদিনে উপস্থিত থাকবে? ব্যাপারটা খুব হাস্যকর আর অপমানের। তাই কলেজ থেকে এসে লম্বা ঘুম দিয়েছিল সে। ভেবেছিল রাতের আগে উঠবে না, অথচ সন্ধ্যায় মাগরিবের আজান দিলেই আচমকা ঘুম ছুটে যায় তার। আজান শেষে আচমকা দরজার বাইরে জিমিনের গলার আওয়াজ শুনে চমকে যায় সে। তে আপু আসবো। এই প্রথম জিমিন তার সঙ্গে কথা বলছে। ভাবি হিসেবে মানতে পারেনি বলেই বোধহয় আপু বলছে। অস্বস্তি হলো না তের, বরং মন থেকে না মেনে ভাবি ডাকলে তীব্র অস্বস্তিতে ভুগত। ছোট্ট করে নিঃশ্বাস ফেলে সে বলল, দরজা খোলা আছে, ভেতরে এসো। বলতে বলতে হুড়মুড়িয়ে ভেতরে ঢুকলো জিমিন, হাতে দুটো শপিং ব্যাগ। সে এসে চটপটে গলায় বলল, শোনো, তোমার উপর আমার যত রাগ ছিল সব এক পাশে রেখে এসেছি। আশা করি তুমিও সব রাগ এক পাশে রেখে আমার জন্মদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। কথাগুলো বলে তের সামনে এসে বসলো। ঘন ঘন চোখের পলক ফেলে হঠাৎ তের দুটো হাত শক্ত করে ধরে বলল, আমাকে একটু সিম্পল সাজে সাজিয়ে দাও তো। বিস্মিত হলো তে। যতটুকু জানে জাংকুকের বোন জিমিন প্রচন্ড গর্জিয়াস একটা মেয়ে। চুলে করা ব্রাউন কালার, ভ্রু প্লাগ করা, চেহারার চাকচিক্যে সেটা বোঝা যায়। সে মেয়ে হঠাৎ সিম্পল সাজতে চাইছে, তাও আবার তার কাছে।
জিমিন বুঝতে পারলো আকস্মিক তার এত ভালো আচরণে অবাক হচ্ছে তাই তাকে স্বাভাবিক করতে বলল, শোনো, আমি নিজের স্বার্থেই তোমার কাছে এসেছি, তাই এত সন্দেহ করার দরকার নেই। 17 বছর বয়সী মেয়েটার স্পষ্টভাষী স্বভাবে যার পরনায় বিস্মিত হলো জিমিন যে জাংকুকের বিপরীত সেটা টের পেল। সে সঙ্গে মুগ্ধ হলো ওর চোখ ধাঁধানো রূপ দেখে। মুখের আদল মা ভাইয়ের মতো হলো, চোখ দুটো তাদের মতো হয়নি। কাজল কালো টানা চোখ দুটোর জন্যই নিখুঁত রূপবতী তকমা দেওয়া যাচ্ছে। যুবতী বয়সে না জানি কত রূপবতী লাগবে তাকে। এই বাচ্চা মেয়েটার রূপে তারই চোখ ধারিয়ে যাচ্ছে। মেয়ে হয়েই যদি তারই অবস্থা হয়, ছেলেদের না জানি কি হাল হয়। ঢোক গিলতে, তুমি তো খুব সুন্দর দেখতে। আকস্মিক কথায় ভটকে গেল জিমিন, লজ্জা পেয়ে গেল খুব। থ্যাংক ইউ। ড্রেস কি এটাই থাকবে? এভাবে সাজাবো? জিমিনের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। এখানে দুটো জর্জেট গাউন আছে, তুমি একটা চুজ করে দাও। আয়ু আপু বা জিনি আপুকে হেল্প করতে বলতে পারতাম, কিন্তু খুব লজ্জা পাচ্ছি ওদের সামনে। ভ্রু কুচকে গেল লজ্জা পাচ্ছে কেন? মেয়েটা কি অনেক লাজুক? কোথায়, এতদিন তো এই কথা মনে হয়নি। জিমিন গাউন দুটো বের করে দেখালো, দুটোই আকাশি রঙা। অবাক কণ্ঠে বলল, ও মা, দুটোই আকাশি রঙের কেন? আমার তো সব রঙেরই ড্রেস আছে, জন্মদিন উপলক্ষে সব রঙের ড্রেস কিনেছি। তার মধ্যে এই দুটোর সঙ্গে আজ সুগা ভাইয়ের পরা শার্টের মিল পেয়েছি। মুখ ফসকে কথাটা বলে জিভ কামড়ালো জিমিন। হকচকিয়ে গেল, এই মেয়ে বলে কি? জিমিন তৎক্ষণাৎ হাত ধরে বলল, প্লিজ প্লিজ কিছু পেবো না। আসলে আই এম ইন লাভ উইথ সুগা ভাই ফর 2 ইয়ার্স, সেই ক্লাস 9 থেকে। এই সিক্রেটটা কিন্তু কেউ জানে না। আমি আর একটু বড় হলে, আমি ইন্টারটা শেষ করলে ওকে আমি আমার মনের কথা জানাবো। এখন বললে ভাববে বাচ্চা বয়সে আবেগ দেখাচ্ছি। তুমি কিন্তু কাউকে বলো না, বললে খুব খারাপ হবে তোমার সঙ্গে। টম ছাড়লো জিমিন। নির্বাক দৃষ্টিতে এক আনাড়ি মেয়ের প্রেমের পাগলামি প্রলাপ শুনছে। জিমিন তাড়া দিয়ে আবার বলল, সুগা ভাই একদম সিম্পল সাজ লাইক করে, এটা আমি শুনেছি, তাই আজকে তার পছন্দ মতোই সাজবো। এবার বুঝতে পেরেছো তো কেন আমি তোমার কাছে এসেছি? আয়ু জেনি আপু, কাউকে তো এসব বলে কনভিন্স করতে পারতাম না, লজ্জা পেতাম। লাভ সিক্রেটটাও সবাই জেনে যেত এখনই, তাই তোমার কাছে আসা। আর শোনো, আমাদের মধ্যে যে সমস্যাটা আছে, এটা প্রভাব কিন্তু সাজে পেল না। তাহলে কিন্তু ব্রোকে বলে তোমাকে খুব অপদস্থ করাবো। একদম অনেস্ট ভাবে সাজিয়ে দিবে। দেখতে ভালো না লাগলে কিন্তু বাড়ি মাথায় তুলবো। তোমার রুমে সব জিনিসপত্র ভাঙচুরো করবো। রেগে গেলে আমি খুব ভয়ানক হয়ে যাই, কেউ সামলাতে পারে না। এবার বলো, কোনটা পড়লে বেশি সুন্দর লাগবে? বলো বলো। জিমিনের পরিবর্তে অন্য কেউ হলে দুটো কঠিন কথা বলে দিত। এমন উদ্ভট স্বভাব তার একদমই পছন্দ না। কিন্তু জিমিন যখন কথাগুলো বলছিল, একদম বাচ্চা বাচ্চা লাগছিল। রাগ তো হলোই না, বরং খুব আদর পেল এই মেয়ের প্রতি। সে সাথে আরো একটা জিনিস অনুভব করলো, ওরা দুই ভাই বোনই খুব সরল মনের। ওদের ভেতরে রাগ, জেদ, অহংকার সব ছাপিয়ে খুব সরল একটা মন আছে। শুধুমাত্র সঠিক গাইডলাইনের অভাবে তারা অনেকটাই বেঁকে আছে। যাবে নাই বা কেন? মা বাবা ছেড়ে কাজের লোকের কাছে বড় হওয়া সন্তানরা আর কতই বা সুশীল হবে। কারি কারি টাকা দিয়ে, আর যাই হোক, সন্তানকে মানুষের মতো মানুষ করা যায় না। লিভিং রুম থেকে গিটারের শব্দ ভেসে আসছে। ড্রেসিং টেবিলের সামনে বসা জিমিন সেই শব্দ শুনে লাফিয়ে উঠে বলল, ও মাই গড, সুগা ভাইয়া গিটার বাজাচ্ছে। ওর চুল আশ্রয় দিচ্ছিল। আকস্মিক লাফিয়ে উঠে ভয় পেয়ে গেল সে। শুনেছিল সুগা আর জাংকুক দুজনে দারুণ গিটার বাজাতে পারে, গানের গলাও অসাধারণ। তাই জিজ্ঞেস করলো, কি করে বুঝলে সুগা ভাইয়া? তোমার ভাইয়াও তো হতে পারে। কখনোই না। বিলিভ না হলে চলো, দেখলেই বুঝবে আমি ভুল না সঠিক। এত স্লো গিটার ব্রো বাজাতে পারে না। ব্রো মানে ধুমধারাক্কা, একদম রকস্টার মতো গিটার বাজায়। বলতে বলতে আয়নায় নিজেকে দেখে তাড়াতাড়ি কাজ জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ সো মাচ আপু। এবার জলদি রেডি হয়ে নাও, একসঙ্গে যাবো ওখানে। বার কয়েক পলক ফেলে তৈরি হয়ে নিল এরপর জিমিন নিজেই তার হাত চেপে ধরে নিয়ে গেল লিভিং রুমে। আয়ু জেনে মিলে বেশ ভালোই বুঝিয়েছে জিমিনকে। শুধু তাদের বোঝানোতে অবশ্য এতটা গলেনি জিমিনের মন। কথার চলে যখন শুনলো তেকে সুগা নিজের বোনের চোখে দেখে। তাছাড়া এই বাড়িতে পার্টি হচ্ছে, অথচ তে এই বাড়িতে থাকা সত্ত্বেও পার্টিতে অংশগ্রহণ করবে না, এটা একদমই ভালো দেখায় না। বিশেষ করে সুগার চোখে। বনেদি পরিবারের ছেলে সুগা, তাদের পরিবার সম্পর্কে আইয়ু আর জেনির থেকেও জাংকুক আর জিমিন বেশি অবগত। পারিবারিকভাবে ওই পরিবারের সঙ্গে সম্পর্কটা অনেক বেশি গাঢ়। মিন বাড়ির প্রায় সব অনুষ্ঠানে কিম নামজুন, জাংকুক, জিমিন উপস্থিত থাকে। জিন উপস্থিত থাকার চেষ্টা করে। সময় সাপেক্ষে হয়ে ওঠে না। একটা যৌথ পরিবারের বন্ধন কেমন হয় তা সুগার পরিবার দেখে শেখা উচিত।
অমন পরিবারের ছেলে সুগা। তার ব্যক্তিত্ব সম্পর্কে অজানা নয় জিমিন। দেখা গেল তের অনুপস্থিতি দেখে তাদের দুই ভাই বোনের উপর নেতিবাচক ধারণা সৃষ্টি হয়ে গেল সুগার, যে ধারণা তার জীবনেও প্রভাব ফেলতে পারে। জিমিন কোনো ঝুঁকি নিতে চায়নি। সমস্যা তার বাবা মা আর তের মধ্যে। তার ভাইও জড়িয়ে, সে এসবে জড়িয়ে নিজের ভালোবাসার মানুষের চোখে খারাপ হতে চায় না। তার মায়ের আদেশ আর তের উপর রাগ দূরে সরিয়ে তেকে নিজের জন্মদিনের পার্টিতে নিয়ে এলো। ওদের দুজনকে একসঙ্গে দেখে আয়ু জেনি মিটিমিটি হাসছিল। জাংকুক অবাক হয়ে জেহবকে বলল, কিরে কাহিনী কি? জিমিন ওর সাথে? জেহব আয়ু আর জেনিকে দেখিয়ে বলল, সব এদের জাদু। জিমিন আর তে চলে এলে সুগার হাত থেমে যায়। তেকে দেখে এক হাত দূরে বসা আয়ুর দিকে তাকিয়ে অমায়িক ভঙ্গিতে একটি হাসি উপহার দিল। আয়ু মাথা দুলিয়ে ভ্রু নাচিয়ে বুঝালো, আয়ুর পক্ষে সব সম্ভব। জেনে ব্যস্ত হলো জিমিনের কেকের ছবি তুলতে। খুব সুন্দর করে সাজিয়েছে তো জিমিনকে, আয়ু বলে উঠলো। জিমিন খুশিতে কত হয়ে গেল। কোমরের দুপাশের গাউন ধরে এগিয়ে গেল ভাইয়ের সামনে। কেমন লাগছে আমাকে ব্রো, বললে না তো? প্রশ্নটা জাংকুককে করলো। তে বাদের সবাই একসুরে বলল, সো প্রিটি আওয়ার বেবি ডল। খুশিতে আত্মহারা হয়ে সকলের দিকে তাকালো জিমিন। সুগা সহ সবাই উঠে দাঁড়িয়েছে। জাংকুক বোনের দু কান চেপে ধরে কপালে চুমু খেয়ে বলল, হ্যাপি বার্থডে মাই প্রিন্সেস। একে একে সবাই উইশ করলো। আয়ু জাংকুককে বলল, জিমিনকে সব ড্রেস আর সব সাজিয়ে মারাত্মক লাগে, তাই না রে? জাংকুক বেশ ভাব নিয়ে তের দিকে এক ঝলক তাকালো। এরপর বলল, বোনটা কাট, দেখতে হবে না? তোরা কি এভাবে সময় নষ্ট করবি? কেকটা কাটবি কখন? জিমিন তুই এদিকে আমার কাছে আয়। জিমিন সঙ্গে সঙ্গে ছুটে গেল। দেয়ালের এক পাশে জুড়ে হালকা গোলাপি রঙের পর্দা টাঙানো, তার সামনে হালকা গোলাপি নীল রঙের বাটারফ্লাই বেলুন দিয়ে বৃত্ত আকারে ডেকোরেট করা। বৃত্তের মধ্যবর্তী স্থানে লেখা হ্যাপি বার্থডে জিমিন। সবটাই দৃষ্টি বলিয়ে কেকের দিকে তাকালো জিমিন। তার একদম বাচ্চা বয়সের একটি ছবি বসানো কেকে। কেকটাই দেখানো হয়নি তাকে। এখন থেকে ভাইয়ের দিকে বিস্মিত চোখে তাকালো। মৃদু হাসলো জাংকুক। বোনের খুশি দেখলে অদ্ভুত শান্তি লাগে তার। মনে হয় পৃথিবীর সমস্ত খুশি ওর পায়ের কাছে সমর্পণ করতে। বার্থডে কেকের পুরো আইডিয়াই সুগার। নিজ দায়িত্বে নিজ খরচে সবটা করেছে ও। তাই সুগার দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে বলল, তোর ভাই কেমন অকর্মণ্য জানিস তো? এসব সুগার মাথা থেকে এসেছে। ইভেন কেকটাও সুগার তরফ থেকে তোর বার্থডে গিফট। আচমকা সুগার দিকে তাকালো জিমিন। সুগা ওর তাকানো দেখে মুচকি হাসি উপহার দিল। বুকের ভেতর ছলাৎ করে উঠলো মেয়েটার। উত্তেজনায় গা শিরশির করে উঠলো। এদিকে নিজেকে অকর্মণ্য বলে হঠাৎ এর দিকে চোখ পড়ে জাংকুকের। দেখতে পাইতে তার দিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসছে। অমনি ভ্রু কুঁচকে ফেলে। এমনিতেই এই মেয়ের উপর ভয়ানক রেগে আছে সে। সকালের ব্যাপারটা নিয়ে মারাত্মক রাগান্বিত। আর এই মেয়ে কিনা গা জ্বালানো হাসি দিচ্ছে। সে অকর্মণ্য এটা বোনকে জাস্ট ফর্মালিটি করে বলেছে, তাই বলে এভাবে হাসার কি আছে? ক্ষুব্ধ নিঃশ্বাস ফেললো জাংকুক। তে ততক্ষণে জাংকুকের ক্ষুব্ধ দৃষ্টিতে বুড়ো আঙ্গুল দেখিয়ে আয়ুর সঙ্গে জিমিনের কাছে চলে গেল। কেক কাটার আগে সুগা সবাইকে সাবধান করে দিল যেন কেউ কেক ছোড়াছুড়ি না করে। কিন্তু জাংকুক মনে মনে ছক কষে ফেলেছে, তেকে একটা শিক্ষা দেবে। কোন সাহসে সে পাশের বাড়ির মহিলার সঙ্গে মিষ্টি মুখে কথা বলেছে? কোন সাহসে বা পাশের বাসার আন্টি এসে বিয়ের প্রস্তাব দিয়ে যায়? এটা ঠিক কোন ধরনের ইতিহাস যে জামাইয়ের কাছে বউয়ের বিয়ের প্রস্তাব আসে? ছি! পরক্ষণেই আবার মত পাল্টালো। পরে দেখা যাবে তেজ দেখিয়ে পার্টি থেকে চলে যাবে। মোমবাতি নিভিয়ে কেক কাটলো জিমিন। সর্বপ্রথম কেক খাইয়ে দিল জাংকুককে। এরপর সুগাকে খাইয়ে দিতে গেলে সুগা নিজে না নিয়ে পাল্টা ওকে খাইয়ে দিল। মৃদু হেসে নাজুক ভঙ্গিতে একে একে সবাইকে কেক খাইয়ে শুরু করলো কিছু সেলফি তোলা। সবার সাথে সেলফি নিয়ে তের সাথে নিতেও বাদ রাখলো না। সবশেষে সেলফি নিতে গেল সুগার কাছে। সুগা দুটো সেলফি নিয়ে হঠাৎ অবাক কণ্ঠে বলল, জিমিন আমাদের ড্রেস তো ম্যাচিং হয়ে গেছে, কাপল লাগছে না? জিমিন মুখ ফসকে বলে ফেললো। সুগা ভ্রুকুচকে বলল, যতই ম্যাচিং হোক বাচ্চাদের সাথে কাপল লাগে না। কথাটা বলে কিছু একটা ভেবে আবার বলল, আয়ুরে ডাকতো, বল আমি ডাকছি। মুখটা চুপসে গেল জিমিনের। বাচ্চা শুনতে শুনতে কান ঝালাপালা। কবে সে বড় হবে? কবে অনার্স পড়বে? কবে এবার সুগা ভাইকে প্রপোজ করতে পারবে? বুকে অস্থিরতা শুরু হলো জিমিনের। আয়ুর কাছে গিয়ে বলল, আপু সুগা ভাই তোমাকে ডাকে। তে আর জেনিকে জিমিনের জন্য গিফট এনেছে এসব দেখা শুরু করলো। জিমিন সবাইকে ধন্যবাদ জানাচ্ছে। এমন সময় তে বলল, আমার গিফট তোলা রইলো জিমিন, সময় মতো পেয়ে যাবে। আমার বোন বাসি জিনিস নেয় না। জিমিন কিছু বলার আগে জাংকুক ফোটন কেটে বলল। জাংকুক ভেবেছিল তে তার সঙ্গে তর্ক করবে, কিন্তু না, সে তর্ক করলো না। হঠাৎই মনটা খুব খারাপ করে চুপ করে রইল। জিমিন তাকে পছন্দ করে না। ভেবেছিল বার্থডে পার্টিতেও আসা হবে না, তাই গিফট নিয়ে ভাবা হয়নি। অথচ আশা ঠিকই হলো, গিফট দেওয়া হলো না।
এ নিয়ে আর কেউ ছাড় দিল, জাঙ্কুক ছাড় দিল না। আত্মসম্মানে আঘাত পড়ল খুব, তাই চুপ রইল সে। তার এই চুপ থাকাটা সহ্য হলো না জাঙ্কুকের। প্রথমে ইনিয়ে বিনিয়ে তর্ক করার চেষ্টা করলো, লাভ হলো না বলে শেষে ভদ্র হয়ে এসে বসলো তের পাশে। এতে শুধু তেই নয়, সাথে হক চুকিয়ে গেল উপস্থিত সবাই। জিমিন বলল, তে আপু তো আমাকে এত সুন্দর করে সাজিয়েছে, এটাও তো একটা উপহার। জিনি ওর কাঁধে চাপড় দিয়ে বলল, বাহ দারুণ বললি তো। তে কৃতজ্ঞতার দৃষ্টি নিক্ষেপ করলো জিমিনের দিকে। জিমিন মুচকে হাসি দিল। জাঙ্কুক বলল, আমার বোনকে পটালে কি করে? চমকে তাকালো তে। জাঙ্কুকের মুখটা এক পলক দেখে দৃষ্টি ফিরিয়ে দীর্ঘশ্বাস ফেললো। সিদ্ধান্ত নিল উঠে যাবে। জাঙ্কুকের পাশে বসার রুচি নেই তার। কিন্তু তার আগে জাঙ্কুক আবার বলে উঠল, যেভাবে পাশের বাসার ব্যাংকারকে পটিয়েছো, মানতে হবে চয়েসটা। কালাচাঁদ তাতে কি, ব্যাংকার তো। ভ্রু কুচকে গেল তের। এসব কি বলছে জাঙ্কুক? কে কালাচাঁদ, কে বা ব্যাংকার? মনের প্রশ্ন মুখে করতে জাঙ্কুক ঠোঁট কামড়ালো। তে কি এসব জানে না? কৌতূহলী চিত্তে বলল, আমাদের পাশের বাসার দয়নকে চিনো না? ব্যাংকে জব করে। বিরক্ত সূচক শব্দ করে তে জবাব দিল, না।